অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। এটা স্কুলেরই একটা প্রশ্ন, 2024 সনের 2025-এর সেটের বা 2025-এর অনুক্রমে আমি এই প্রশ্নটির সমাধান দেখাবো। অর্থাৎ 2024 সনের প্রশ্ন ছিল 25 মার্কের, আর আজকের যে প্রশ্নটি সেটা সম্পূর্ণ 50 মার্কের একটি প্রশ্ন তোমাদের দেখাবো এবং তার সম্পূর্ণ সমাধান দেখাবো। কারণ তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের প্রশ্নগুলো হলিস্টিক রিপোর্ট কার্ড এর অনুযায়ী 50 মার্কের প্রশ্ন হবে। হ্যাঁ, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আশা করি এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখবে সেখান থেকে তোমাদের 100% একটা ধারণা আসবে যে কোন কোন প্রশ্নগুলি এই পরীক্ষার জন্য বিশেষ করে ইম্পর্ট্যান্ট। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে তোমাদের দেখাবো সিলেবাস, বিপ্রতীপ কোণের ধারণা, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম, ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক। এই 7 থেকে শুরু করে তোমাদের টোটাল 17 চ্যাপ্টার পর্যন্ত তোমাদের সিলেবাসে আসবে। আর এটা তোমাদের কি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি বিষয় কিন্তু 50 মার্কের, জানোই তো। আর এটাও তাই 50 মার্কের। তোমাদের টেক্সট বইটি ভালো করে প্রতিটা প্রশ্ন দেখার আগে টেক্সট বইটি ভালো করে পড়বে। আর এটাই হচ্ছে সরাসরি 2024 সনের যে প্রশ্ন। দেখো এখানে এটা একটি স্কুলের প্রশ্ন, এটা টোটাল ফুল মার্ক আছে 25-এর, কিন্তু আমি তোমাদের এখন যে প্রশ্নটি দেখাবো সেটা টোটাল 50 মার্কের প্রশ্ন। তবে এই প্রশ্নটাকে ঠিক রেখে এক্সট্রা কোন কোন প্রশ্ন আসতে পারে তা সেরকম একটা ধারণা দিয়ে তোমাদের এই প্রশ্নটা করা। সেই প্রশ্ন সরাসরি আমি দেখাচ্ছি। এই দেখো এখানে টোটাল 50 মার্ক আছে। এখানে কিন্তু 1-এর 1 নম্বরে 4টা, যেটা স্কুলের প্রশ্ন। 1-এর 2-এ আবার এখানে 5টি প্রশ্ন আছে, 6টির প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তারপরে 2-এ যে কোনো 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, এবং 3-এ লসাগু গসাগু, এরকম করে টোটাল 50 মার্কের এই প্রশ্নটি। আমি সরাসরি এখন চলে যাব সমাধান পড়বে। তাই প্রথমেই দেখো এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এবিসি ত্রিভুজের নিচের কোনটি সঠিক লেখো। তাহলে এক্ষেত্রে দেখো এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর 30 আর 60 যোগ করলে হয় 90, আর এইটাও 90 ডিগ্রি। অর্থাৎ এটা সমবাহু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি অতিভুজ লম্ব থেকে বড় হয় আর অতিভুজ ভূমি থেকেও বড় হয়। তাহলে এখানে যে অতিভুজের সাথে যে সম্পর্কটা সেটাই হবে উত্তর। অর্থাৎ এখানে তাহলে উত্তর হবে কি, আমার অতিভুজ হচ্ছে এসি, তাই এসি বিসি থেকে বড়, অর্থাৎ 1 নম্বর হবে তার উত্তর। এরপর আমরা চলে যাব 2 নম্বর, 215 টাকার 12%। হ্যাঁ, কীভাবে করে? 215 গুণ 12 ডিভাইডেড 100। এখানে ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে 25.80 টাকা হয়, অর্থাৎ এটা সি নম্বরের উত্তর। এরপরে 3 নম্বরের প্রশ্ন, এ বাই স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বাই এ প্লাস বি হোল স্কোয়ারের সরলতম মান এটার কোনটি হবে? তো আমরা একটু সরলতম মান দেখে নেই। এখানে বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার এর ক্যালকুলেশন, কারণ এই দুটোর লসাগু করে এ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার লসাগু হবে। লসাগু করে তারপরে গুণ করে বিয়োগ করলে দেখা যাচ্ছে এ বি বাই এ বি বি কাটা গেলে বাকি থাকে কি বি বাই এ প্লাস বি, অর্থাৎ এটা বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ ডি নম্বরের উত্তর হবে। এরপর জল মিশ্রিত দুধে জলের অনুপাতিক ভাগার 2:5। 2:5 হলে তার মিশ্রণে দুধ ও জলের পরিমাণ আমরা জানি যে উপরেরটা প্রথম আসে এবং নিচেরটা পরে অনুপাতিকার আসে, অর্থাৎ এ নম্বর 2:5 হবে। এরপর সরাসরি আমি চলে যাব 1-এর 2 নম্বরের প্রশ্নে। তাহলে 1-এর 2 নম্বরের প্রশ্ন তোমরা এটা দেখেছো সরাসরি 1। হ্যাঁ, তাহলে এক্স ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের একটু উৎপাদক এক্স মাইনাস ওয়াই হলে অপরটি কত? তাহলে দেখো আমরা সূত্র জানি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অপর উৎপাদকটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এতটুকু উত্তর। 1 নম্বরের প্রশ্ন, সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা তুমি কিভাবে দেখবে? দেখো সত্য মিথ্যা দেখার জন্য তোমাকে লসাগু করতে হবে এক্স ওয়াই ওয়াই প্লাস এক্স। তাই এইটার ডান পাশেরটা কিন্তু 1 না, কাজে উক্তিটি মিথ্যা। এরপর এক্স স্কোয়ার এবং এক্স এদের গসাগু কত?
তাই দেখো এ এক্স স্কোয়ার এবং এ এক্স এখানে গসাগু মানে হচ্ছে দুটোর মধ্যেই থাকতে হবে, অর্থাৎ এ আছে আর এক্স আছে, কাজে এ এক্স হবে গসাগু। আর রমেশ একদিনে কোনো কাজের হাফ অংশ করলো, সম্পূর্ণ কাজটি করতে তার কত দিন লাগবে? তাহলে হাফ অংশ করে একদিনে, সুতরাং এক অংশ বা সম্পূর্ণ অংশ 2 গুণ 1 অর্থাৎ 2 দিনে হবে উত্তর। এরকম 1 নম্বরের প্রশ্নের ছোট ছোট প্রশ্নই। 15টি কলমের দাম 75 টাকা হলে 6টি কলমের দাম কত? তাই 15টি কলমের দাম 75 টাকা, তো একটি কলমের দাম 75 ডিভাইডেড 15 অর্থাৎ 5 টাকা, সুতরাং 6টি কলমের দাম 5 গুণ 6 30 টাকা। এরপরে একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটিতে এ ই জি অর্থাৎ এই কোণটা দেওয়া আছে কত? এই কোণটা 120 ডিগ্রি, এই যে এই কোণটা, হ্যাঁ। আর ডি এফ ই কোণ অর্থাৎ এই যে এই কোণটা বের করতে বলছে, তা এই কোণটাও যা, আবার আমার কিন্তু এই কোণটাও তা। তাহলে আমি জানি এই টোটাল অর্থাৎ এখান থেকে এটা একটা সরল কোণ 180 ডিগ্রি, তাই 180 থেকে 120 বাদ দিলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে ডিএপি কোণ হবে 180 বিয়োগ 120 অর্থাৎ 60 ডিগ্রি। এই হচ্ছে তোমাদের 6টি প্রশ্ন। এবার সরাসরি 2 নম্বরের প্রশ্নে চলে যাব। 2 নম্বরে টোটাল 2টি প্রশ্নর যে কোনো 2টি প্রশ্নর অ্যান্সার করতে হবে 4 মার্ক করে, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি তাহলে কি আসে, ধরি পাত্রে এক্স একক, এখানে কি দেখো এক পাত্রে শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণে সমান হবে? তাহলে ধরি পাত্রে এক্স একক শরবত আছে, ওয়াই একক শরবত তুলে নিলে সমপরিমাণ জল মেশালাম, শরবত সিরাপ ও জলের অনুপাত 5:2। এক্স একক শরবতে সিরাপ আছে 5/7, কারণ 5:2 আছে, তাহলে যোগ করলে অনুপাত 5 যোগ 2 7 হয়, ইন্টু এক্স অর্থাৎ 5x/7 একক, জল আছে 2/7 অর্থাৎ 2x/7 একক। ওয়াই একক শরবত আছে, ওয়াই একক যদি শরবত থাকে তাহলে ওয়াই একক শরবতে সিরাপ আছে 5y ডিভাইডেড 7 একক এবং জল আছে 2y ডিভাইডেড 7 একক। এরপরে এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে 5x-7 -5y-7 অর্থাৎ এবং জল আছে, দুটো বিয়োগ করতে হবে 2x-7 -2y-7। আবার ওয়াই একক জল মেশালে জলের পরিমাণ হবে, এখান থেকে এটা যোগ করে দেব এবং শর্তানুসারে তাহলে কি হবে 5x-7 -5y-7 ইকুয়াল 2x অর্থাৎ দুটো সমান থাকবে, এই কারণে দুটো সমান হবে। তো দুটো সমান হলে লসাগু করব 7 লসাগু 5x - 5y, আর এখানে 7 লসাগু হলে 2x - 2y + 7y। এরপরে 7 উভয় পাশ থেকে চলে যাবে, তারপরে নর্মালি ক্যালকুলেশন, তো ক্যালকুলেশন করলে 3x = 10y হয়, বা তোমার y = 3/10 এক্স, অর্থাৎ মোট শরবতের 10 ভাগের 3 ভাগ অংশ তুলে নিলে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। এই হচ্ছে তোমাদের 4 মার্কের একটা প্রশ্ন। এরপরের প্রশ্ন যেটা হচ্ছে, আমরা যদি যাই 2 নম্বরে, এখানে টোটাল কিন্তু 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। 2 নম্বরে 30 জন লোক, কারণ আমি প্রশ্নটা আবার তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। এখানে টোটাল প্রশ্ন হচ্ছে এই যে টোটাল 4 4 4 16 মার্ক, ঠিক আছে? 2 নম্বরে 4 4 16 মার্ক, এই 2 এর 1 করেছো, যাই হোক। এরপর আমরা 2 এর 2 করব। 2 এর 2 করতে গেলে 2 এর প্রশ্নটা আমরা দেখি। 2 এর 2তে কি আছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তবে রাস্তার বাকি অংশ সারাতে কত দিন লাগবে? 83, অর্থাৎ 83 10 এর 2 নম্বরের অধ্যায় থেকে অঙ্কটা তোমাদের দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এটা থেকে যদি দেখি 30 জন লোক, অর্থাৎ আমি গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, 30 জন, কাজের পরিমাণ এবং সময়, এরকম। তারপরে যেটা হচ্ছে এখানে কি 30, এই যে এই 30টা এখানে লিখলাম, আবার এই কাজের পরিমাণ 3/7 অংশ সেটা এখানে লিখলাম, এবং সময় দেখো 15 দিন লেগেছে, সময়ের নিচে সময় লিখলাম। এরপরে 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে 30-এর সাথে আরও 10 যোগ হবে, এক্সট্রা 40 হবে, এবং কাজ বাকি থাকবে 3/7 অংশ হয়ে গেছে, 1 থেকে 3/7 অংশ বাদ দিলে 4/7 অংশ, অর্থাৎ বের করতে হবে সময়। তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে। আবার কাজের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক, তাহলে নির্ণয় সময় সরল সম্পর্ক মানে কি, দেখা গেছে লোক সংখ্যা বেশি হলে কাজের সময় কম লাগবে, এই কারণে এটা 1 থেকে ছোট হবে, 30/40 হবে। আবার এটা কি, এটা দেখা গেছে 3 ভাগের 7 ভাগে যত অংশ করে 4 ভাগের 7 ভাগে তার চেয়ে বেশি অংশ করবে, এই কারণে 4/7 উপরে হবে, 3/7 নিচে হবে। পরে ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে টোটালি 15 দিন আসবে। এরপর আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্কে কি বলেছে,
পরের অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো তা নির্ণয় করো। হ্যাঁ, তাহলে আমি ধরে নিলাম আয়তক্ষেত্রের প্রাথমিক দৈর্ঘ্য প্রস্থ 100 a এবং 100 b একক। আয়তক্ষেত্রের প্রাথমিক ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 100 a ইন্টু 100 b। হ্যাঁ, তারপরে এটা হবে 10,000 ab বর্গ একক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করায় তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল দেখছো 100 প্লাস 100 a প্লাস 100 a ইন্টু 15/100, ক্যালকুলেশন করলে 100 a প্লাস 15 অর্থাৎ 115 a একক। এরপরে তোমার ইয়ে হলো একটি আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস করা আয়তক্ষেত্রের প্রস্থ হবে 100 b মাইনাস 100 b গুণ 15 ডিভাইডেড 100 অর্থাৎ 100 b মাইনাস 15 b 85 b। হ্যাঁ, তারপরে এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 115 a গুণ 85 b অর্থাৎ এটা গুণ করলে 9775 ab বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, ওই যে আগে 10,000 ab বিয়োগ 9775 225 ab বর্গ একক। তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে, 225 দেবো উপরে, নিচে ab এবং নিচে দেবো 10,000 ab বর্গ একক গুণ 100%, কাটাকাটি করলে 9/4 আসে অর্থাৎ 2/1/4%, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 2/1/4% হ্রাস পেল। এরপরের প্রশ্ন, একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিন এবং 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন, পরে ডেভিড 5 দিনে কাজ করে চলে গেল। হ্যাঁ, মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড এবং মারিয়া একসাথে কাজটি করে তবে কতদিন কাজটি শেষ করতে পারবে হিসাব করি। ধরি সমগ্র কাজের পরিমাণ 1 অংশ, তাহলে মেরি 10 দিনে করে, হ্যাঁ, কাজের 1 অংশ, সুতরাং মেরি 1 দিনে করবে 1/10 অংশ। মেরি 4 দিনে কাজ করে, কারণ 4 দিন করে চলে গেছে, তাই না? তাহলে 4/10 অর্থাৎ কাটাকাটি করলে 2/5 অংশ। ডেভিড আবার একা 15 দিনে করে কাজ 1 অংশ, ডেভিড একা 1 দিনে করবে 1/15 অংশ। ডেভিড আবার 5 দিনে করবে 5/15 অর্থাৎ কাটাকাটি করলে 1/3 অংশ হবে। তাহলে 4 দিন ও ডেভিড, মেরি 4 দিন এবং ডেভিড 5 দিন কাজ করে চলে যাওয়ার পর অবশিষ্ট কাজ 1 বিয়োগ 2/5 বিয়োগ 1/3 অর্থাৎ ওই যেটা কাজ হয়ে গেছে সেটা বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ 1 অংশ থেকে। তো এখানে বিয়োগ করলে 15 বিয়োগ 6 বিয়োগ 5 অর্থাৎ 4/15 অংশ আসবে। মারিয়া বাকি কাজটি 4 দিনে সম্পন্ন করে। তো মারিয়া 4/15 অংশ কাজ করে 4 দিনে, সুতরাং 1 অংশ কাজ করবে 4 গুণ উপরে 15, নিচে 4 কাটাকে 15 দিনে। মারিয়া একদিনে কাজ করে 1/15 অংশ। মেরি, ডেভিড এবং মারিয়া একসাথে একদিনে কাজ করে 1/10, 1/15, 1/15 অর্থাৎ যোগ করলে 7/30। 3 জনে সম্পূর্ণ কাজটি করে 1 গুণ 30/7 অর্থাৎ 4/2/7 দিনে। মেরি, ডেভিড এবং মারিয়া একত্রে কাজটি শেষ করতে সময় লাগবে 4/2/7 দিন। এরপর আমি চলে যাব পরের প্রশ্ন। এই পরের প্রশ্ন হচ্ছে 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রস্থ একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে হিসাব করি। তাহলে প্রথম ক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 35 মিটার। পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 50 গুণ 35। আবার দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 40 মিটার। পুকুরের ক্ষেত্রফল 70 গুণ 40। পুকুরের গভীরতা অপরিবর্তিত থাকায় শুধুমাত্র ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে। গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই, লোক সংখ্যা 250 প্রথমে, তারপরে 300 এবং পুকুরের ক্ষেত্রফল প্রথমে যে 50 গুণ 35 আবার পরে নিচে হবে কত 70 গুণ 40 এবং সময় 18 দিন, বাকি যে সময় সেটা বের করতে হবে। পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পেলে প্রয়োজনীয় সময় আগের তুলনায় বৃদ্ধি পায়, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল সরল সমানুপাতি। আবার তাহলে সরল সমানুপাতির ক্ষেত্রে এরকম আমরা লিখতে পারি। এক্ষেত্রে লোক সংখ্যা ও প্রয়োজনীয় সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তো ব্যস্ত সম্পর্কে এই সুতরাং সাধারণ সমানুপাতটি হলো 50 গুণ 35 গুণ 300 অনুপাত। এভাবে করে আমরা বাকি যে অংশটা সেটা বের করব ক্যালকুলেশন করতে। নির্ণয় প্রয়োজনীয় সময় 70 গুণ 40 গুণ 250 গুণ 18 ডিভাইডেড এটা। এখান থেকে 24 দিন আসবে উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নম্বর। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2/1/4 গুণ 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিন তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে? তাহলে আমরা যদি দেখি এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা গাণিতিক আরোহ পদ্ধতি, কি বলে ত্রৈরাসিক পদ্ধতি। কাপড়ের দৈর্ঘ্য হচ্ছে মিটার এবং সময়
দিন হস্তচালিত তাঁতের সংখ্যা টি। তো এখানে আছে 1080, কাপড়ের দৈর্ঘ্য, সময় হচ্ছে 18 এবং হস্তচালিত তার সংখ্যা 12 এবং বাকি হচ্ছে 2700, সময় হচ্ছে 15, এটা হোয়াট। কাপড়ের দৈর্ঘ্যর সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার সরল সম্পর্ক, সময়ের সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার ব্যস্ত সম্পর্ক নির্ণয়। হস্তচালিত তাঁতের সংখ্যা যেহেতু সরল সম্পর্ক, কাজেই আমার এই 1080 পরে 2700 বেশি, এই কারণে এটা কিন্তু বড়টা উপরে যাবে, ছোটোটা নিচে আসবে। আবার 18 15 এটাও কিন্তু বড়টা উপরে যাবে, 15টা নিচে আসবে, গুণ 12 36টি। একটি হস্তচালিত হলো 9/2টি হস্তচালিত তার, সুতরাং একটি হস্তচালিত তাঁত মানে 4/9টি হস্তচালিত তার, সুতরাং 36টি। এখানে ঐকিক নিয়মে যেটা করবো 4 4 16, অর্থাৎ 16টি হস্তচালিত যন্ত্রপাতি তার নির্ণয়। হ্যাঁ, যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 16টি। এরপরে আমরা চলে যাব 3-এর 1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, লসাগু নির্ণয় করো, অথবা এই দুটোর মধ্যে একটা লসাগু। তাহলে আমরা সরাসরি লসাগু দেখি। প্রথম ক্ষেত্রে প্রথম সংখ্যামালা স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার, এটাকে ভাঙালে কি হবে? স্কোয়ার ইন্টু a প্লাস 2, এটা আর ভাঙাতে হবে না, যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম। দ্বিতীয় সংখ্যামালা 2a কিউব প্লাস, এখান থেকে a কমন নিব, a কমন নিলে যেটা হয়, তারপরে 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2, তারপরে কি করব? এটা মিডল টার্ম করব। মিডল টার্ম করলে দেখা গেছে 2a স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 মাইনাস a মাইনাস 2, সেখান থেকে ক্যালকুলেশন করলে a প্লাস 2 ইন্টু a 2a মাইনাস 1 ইন্টু এরকম আসে। তৃতীয় সংখ্যামালা 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 4a স্কোয়ার, এখানে a স্কোয়ার কমন নেব, তারপরে মিডিল টার্ম করব। এখানে 14কে এমন 14 গুণ 28, 28কে এমন ভাগে ভাঙাবো যাতে গুণফল হবে 28 এবং বিয়োগফল হবে 3, এভাবে 7 এবং 4 বিয়োগ। তারপরে এখান থেকে গুণ করে দেবো আলাদা করে, মিডল টার্মের যে নিয়ম সে অনুসারে ভাঙালে কত আসে? স্কোয়ার ইন্টু 2a মাইনাস 7 a প্লাস 2, তিনটার সংখ্যামালায় পেয়ে গেলাম। তাহলে এটায় কি কি কমন যাবে? লসাগু, এই যে এটা, এটা এবং এইটাই তিনটা কমন যাচ্ছে, কাজে নির্ণয় লসাগু হবে a ইন্টু a প্লাস 2 আগে লিখবো, তারপর আর একটা a প্লাস 2 তো রয়ে গেল, আর এই একটা, এই দুটো এর মধ্যে একটাই রয়ে গেল, এবং 2a মাইনাস 1 এবং 2a মাইনাস 7, অর্থাৎ এটাই হবে উত্তর। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এরকম করে প্রথম সংখ্যামালা যেটা, সেটা আমরা দেখব। তাহলে এটাকে পাশাপাশি এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা ডান পাশে নিয়ে যাব। এই তিনটার মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসে এক্স মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেভাবে সংখ্যামালা ভাঙালাম। এবার দ্বিতীয় সংখ্যামালা, এটাও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিয়ে যে বাকি জেড স্কোয়ার মাইনাস 2yz প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে করে জেড মাইনাস ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে এটাও এভাবে ভাঙানো যায়। এবার তৃতীয় সংখ্যামালা, প্রথম এক্স ওয়াই প্লাস জেড এক্স, এখান থেকে এক্স কমন গেলে ওয়াই প্লাস জেড, আবার এখান থেকে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপরে নির্ণয় লসাগু হবে। তাহলে কি এখানে যেটা যেটা আছে দেখো একটু ভালো করে, এই যে লসাগুর ক্ষেত্রে এই তিনটা কিন্তু প্রতিটাতে আছে, এই তিনটা কমন। হ্যাঁ, তারপরে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, অবশিষ্ট যেটা এক্স প্লাস জেড মাইনাস ওয়াই আর ওয়াই প্লাস জেড, এটা হবে লসাগু। আশা করি বুঝতে পেরেছো। এবার 3-এর 2 গসাগু নির্ণয় করো, দুটো অঙ্ক। তাহলে গসাগু যদি দেখো তোমার, এটা প্রথম সংখ্যামালা যেটা, ওই একইভাবে তোমার উৎপাদকে ভাঙাবা। তাহলে ভাঙানোর পরে দেখা যাচ্ছে কি দ্বিতীয় সংখ্যামালা ভাঙালাম, অর্থাৎ 3x কমন নিলাম, এক্স কিউব মাইনাস 8 a কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি, যে এখানে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সে অনুসারে ভাঙালাম। তৃতীয় সংখ্যামালাও 12টাকেও একইভাবে ভাঙালাম, আর এটা মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে যে এরকম একটা রাশি এসে, এখন তিনটা রাশির মধ্যে কিছুই কমন যাচ্ছে না, তাই লসাগু হবে কি? গসাগু হবে 1। এরপর আমরা চলে যাচ্ছি পরের আর একটা অথবার যে গসাগু, প্রথম সংখ্যামালা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, দ্বিতীয় সংখ্যামালা এখানে মিডল টার্ম করতে হবে, এক্স প্লাস 5 এক্স মাইনাস 2 হবে তৃতীয় সংখ্যামালা, এটাও কমন নিয়ে মিডল টার্ম করে তারপরে নির্ণয় গসাগু। দেখো প্রতিটার ক্ষেত্রেই দেখো এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কমন আছে, কাজে গসাগু এক্স মাইনাস 2। এরপর আমরা চলে যাব উৎপাদক বিশ্লেষণে যদি দেখি, এইটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে ভিতরে ঢুকলে এটা কী হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তারপর মিডল টার্ম করব, মিডল টার্ম করে যে রাশিটা পাবো সেটা হচ্ছে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, এরকম রাশি পেয়েছি। এখন এইটাকে আবার টোটাল সমগ্রটাকে মিডল টার্ম করতেছি, তো মিডল টার্ম করে এই যে দেখো এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, এই দুটোর গুণফল হবে 3 মাইনাস 3, সে অনুসারে কিন্তু এটা ভাঙালে মাইনাস 3 হচ্ছে। পরে এই দুটো থেকে এক্স কমন গেল, এই দুটো থেকে এ মাইনাস 1 কমন গেল, পরে এক্স মাইনাস এ মাইনাস
2 যেটা আসে এভাবেই উৎপাদক হয়ে গেল। এরপর আমরা চলে যাব পরের উৎপাদকে। এটা একটা মিডল টার্ম। ব্রেক 420-কে এমন ভাগে ভাঙাবে যার হ্যাঁ ভাঙানোর পরে তার হবে কত, বিয়োগফল হবে 23 এবং গুণফল হবে 420। তাই 35 গুণ 12 এটা 420 এবং বিয়োগ করলে 23 আসবে। তারপরে আমরা পরে মানটা বসিয়ে দেবো, এটা সহজ ছিল। এরপরে এটার সাথে উৎপাদক করব। তো উৎপাদক করলে কি হবে, আমার একটু এলোমেলো আছে, যেমন এইটার সাথে এটা গুণ করব, আবার এটার সাথে এটা গুণ করব। গুণ করার পর এরকম দুটো টার্ম পেলাম, প্রথম দুটো মিল আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এ ধরলাম। তারপরে a-4 ইন্টু a-18 প্লাস 24 আবার গুণ করলাম। গুণ করার পরে এরকম একটা রাশি আসলো, যে রাশিটা মিডল টার্ম করা যাবে 16, 6 16 96। মিডল টার্ম করার পরে আমরা a-16 a-6 এরকম পেলাম, মানটা বসিয়ে দিলাম এর মান, তারপরে নির্ণয় উৎপাদক হলো এটা। আশা করি বুঝতে পেরেছো। এবার 4 নম্বর সরল করো। সরল করো যদি আমি এটা দেখাই, এখানে স্কোয়ার প্লাস স্কোয়ার বাই এক্স মাইনাস এ, হ্যাঁ এটাকে আমরা কি করলাম, স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস এ নিয়ে আসলাম। এর সাথে এর সাথে এই জায়গায় এ নিয়ে আসবো, এর সাথে বি এর জায়গায় এখানে বি নিয়ে আসবো, আবার সি এর জায়গায় এখানে সি নিয়ে আসবো, সেভাবে লিখলাম। তাতে কি দাঁড়ালো, উপরে দেখো কি কমন যায়, এ এক্স ডিভাইডেড এক্স মাইনাস এ, বি এক্স ডিভাইডেড এক্স মাইনাস বি প্লাস সি এক্স ডিভাইডেড এক্স মাইনাস সি। হ্যাঁ তাহলে এখান থেকে আবার এক্স কমন নিলে উপরেও নিচে কিন্তু একই জিনিস আছে, দুটো কাটাকাটি করলে, অর্থাৎ অঙ্কটা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করলেই কেবল অঙ্কটা সহজ আছে, কিন্তু কোন পদ্ধতিতে করবে সেটা বারবার প্র্যাকটিস করলেই তোমরা উত্তর করতে পারবে। এরপরে দেখো এই দ্বিতীয় অঙ্ক যেটা, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এরকম করে আছে। কাজেই আমি কি করব, মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড না করে জেড মাইনাস এক্স করলাম। আবার এখান থেকেও আছে কি ওয়াই মাইনাস এক্স আছে, মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই গেলো। আবার এটাও জেড মাইনাস ওয়াই আছে, মাইনাস কমন এলো ওয়াই মাইনাস জেড, অর্থাৎ সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স হবে লসাগু। তারপরে আমি নর্মালি যে যোগ করবো, অর্থাৎ এই দুটোর মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস এক্স আছে, ওয়াই মাইনাস জেড না, এই যে ওয়াই মাইনাস জেড, এর পাশাপাশি এটা রাখলাম, অর্থাৎ এটা একটা সূত্র হবে মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আবার জেড কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ফাইনালি যদি দেখি সব মিলে যাচ্ছে, কাটাকাটি করলে শূন্য হবে, উপরে শূন্য নিচে যে সংখ্যায় থাকুক রেজাল্ট হবে শূন্য। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি জ্যামিতিতে। প্রমাণ করো একটি ত্রিভুজের, এখানে কিন্তু জ্যামিতি দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতম। আর তোমাদের বলে রাখি, এখানে যে কয়টা জ্যামিতি আমি দিয়েছি, এই জ্যামিতির মধ্যে 100% তোমাদের পরীক্ষার হলে আসবেই আসবে। কাজে এই যে কয়টা উপপাদ্য আছে সবগুলি কিন্তু ভালো করে পড়বে। যাই হোক, প্রথমে যে এই উপপাদ্যটা কত তোমাদের বলে দিই, 9 নম্বর উপপাদ্য। 9 নম্বর উপপাদ্যটি তোমরা বই থেকে সুন্দর করে পড়বে। এবিসি ত্রিভুজে একটি যে কোনো ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এসি গ্রেটার দ্যান এবি প্রমাণ্য কী করতে হবে, এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ। তোমরা উপপাদ্যের ক্ষেত্রে যে ছবিটা আঁকবে সেটা মোটামুটি কিন্তু অত গুরুত্ব না, কিন্তু যখন সম্পাদ্য করবে একবারে নিখুঁতভাবে মেপে মেপে আঁকতে হবে। যদিও উপপাদ্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সুন্দর করে মেপে মেপে আঁকতে হয়। যাই হোক, অঙ্কন, এসি বাহুকে এবি বাহুর দৈর্ঘ্য সমান করে এডি অংশ কেটে নিলাম এবং বিডি বিন্দু দুটি যোগ করলাম। তাহলে দেখা গেছে এখানে অঙ্কন অনুসারে এভাবে করে তোমরা সুন্দর করে বর্ণনা দিয়ে ক্যালকুলেশন করবে। যাই হোক, এর পরের যে গাণিতিক যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করো কি ত্রিভুজে যে কোনো একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন সেটি বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির পরিমাপের যোগফলের সমান। এটা উপপাদ্য 7, এটাও ভালো করে পড়বে। এর পরের যে অথবা প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটি, এটা উপপাদ্য 6। ঠিক আছে, এটা একবারে সহজ একটা উপপাদ্য, এটাও ভালো করে তোমরা দেখে নেবে। আর সর্বশেষে আর একটা উপপাদ্য 8 আছে, যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করে একটি ত্রিভুজ 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এই উপপাদ্যটাও আসতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নম্বরের প্রশ্নে। দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি আনসার করতে হবে। এবিসি ত্রিভুজের এবি সমান বিসি বিএসি কোণ প্লাস এসিবি কোণ সমান 50 ডিগ্রি, এবিসি কোণগুলোর পরিমাপ লিখি। তাহলে এই যে দুটো আলাদা আলাদা দেখানো হয়েছে, বিএসি কোণ প্লাস 50 ডিগ্রি, কাজে বিএসি প্লাস বিএসি দুটো একই কোণ থাকায় সেটা 50 ডিগ্রি, তাহলে শুধু বিএসি 25 ডিগ্রি, অর্থাৎ 25 ডিগ্রি। এবিসি ত্রিভুজে এখন সব কোণগুলো যদি 180 হয়, দুটোর মান দেওয়া আছে, একটার মান দেওয়া নেই, এবিসি 135 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পেরেছো সহজেই। আবার এখানে চিত্রে এবি সমান এসি বিএসি কোণ সমান 70 ডিগ্রি প্রমাণ করি যে অসমান বাহু দুটি ত্রিভুজের বৃহত্তম বাহু।
এখান থেকে এতটুকু দিয়ে তোমরা সুন্দর করে এটা একটা বই থেকে দেওয়া। যাই হোক, এই হচ্ছে তোমার সমগ্র যে প্রশ্ন। তো আমরা আশা করি যদি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো এবং যে চ্যাপ্টারগুলি যেভাবে প্রশ্ন সেট করেছে তোমাদের 50 মার্কের প্রশ্ন ওইভাবেই কিন্তু হবে। হ্যাঁ, পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।